মন্ত্রী, দেখতে দেখতে 19 বছর পেরিয়ে আজ আমার একমাত্র কন্যা ইরাবতী 20 বছরে পদার্পণ করলো। আমার রাজ্যে কোথাও কোনো দুঃখ যেন আজ না থাকে, চারিদিকে যেন খুশি ভরে থাকে। আমার একমাত্র কন্যার জন্মদিন বলে কথা। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, সারা রাজ্যকে আজ খুশির আলো দিয়ে মুড়িয়ে দিয়েছি। বেশ বেশ, কিন্তু যাকে নিয়ে আমরা এত আলোচনা করছি সেই ইরাবতী মা আমার কোথায়? রাজকন্যা ইরাবতী যেখানে গিয়ে সবচেয়ে আনন্দ পায় সেখানেই গেছে মহারাজ। শিকারে? হ্যাঁ মহারাজ। বাহ, বেশ বেশ। মন্ত্রী, ইরামা আমার শুধু কন্যাই নয়, ও যে এই ভৈরবনগরের ভবিষ্যৎ রানী। মা মরা মেয়েটাকে বড় আদর যত্নে বড় করেছি। জানি মহারাজ, ঘোড়ায় চড়া, অস্ত্র চালনা, শিকার, যুদ্ধ সবকিছুতেই চৌখস হয়ে উঠেছেন আমাদের রাজকন্যা। দেখবেন আগামী দিনে আপনি নিশ্চিন্তে রাজকন্যা ইরাবতীর উপর রাজ্যভার তুলে দিতে পারবেন। সেই আশাতেই তো বসে আছি মন্ত্রী। 22 বছর বয়স হলে ইরাবতীর হাতে সমস্ত রাজকার্যভার তুলে দেব বলেই মনস্থ করেছি। আর মাত্র 2 বছরের অপেক্ষা। এত বড় স্পর্ধা? কে কে তুই দুঃসাহসী? আমি ইরাবতী, ভৈরবনগরের রাজকন্যা। কে দিয়েছে তোকে আমাকে আঘাত করবার এই সাহস? আমার মাথার ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে যাওয়ার দুঃসাহস? ক্ষমা করবেন ঋষিবর, আমি আপনাকে দেখতে পাইনি। এই সাধককে তুই দেখতে পাসনি? জানিস আমি কে? কে আপনি ঋষিবর? পাতাল ভৈরবের সাধনায় মগ্ন সাধক আমি। হে ঋষিবর, আপনি যদি কোনোভাবে আমার দ্বারা আহত হয়ে থাকেন তবে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। মানি না আমি এই কথা। দীর্ঘদিন ধরে এই মাটির নিচে বসে আমার ইষ্ট দেবতা পাতাল ভৈরবের সাধনা করছি। আমার এত বছরের সাধনা তুই এক লহমায় নষ্ট করে দিতে পারিস না। মাটির নিচে বসে যদি আপনি সাধনা করেন আমি কি করে তা জানবো? তাই তো আমি আপনাকে দেখতে পাইনি। কি মুখে মুখে তর্ক করছিস? আমি এখনই তোকে এর সমুচিত শিক্ষা দেব। এই আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে চোখ দিয়ে তুই আমাকে দেখতে পাসনি সেই চোখ দিয়ে এখন থেকে তুই যা দেখবি তাই আগুনে ভস্ম হয়ে যাবে। না! না না না, আমি আর কিচ্ছু দেখতে চাই না। ঈশ্বর, এ তুমি কি করলে? এ কোন পাপের শাস্তি দিলে আমায়? না, এ কি বলছো মন্ত্রী? এ কিছুতেই হতে পারে না। মহারাজ, এটাই হয়েছে। রাজকন্যা ইরাবতী নিজেকে স্বেচ্ছায় ওই বনের মধ্যে বন্দী করে রেখেছেন আর বলছেন যে তিনি আর কোনোদিন কিছু দেখবেন না, আর এই প্রাসাদেও ফিরে আসবেন না। না না না, এটা তো হতে পারে না। এই দিন দেখার জন্য তো আমি আমার মেয়েকে বড় করিনি মন্ত্রী। কোথায় সে? কোথায়? আমি এক্ষুনি আমার ইরাবতী মায়ের কাছেই যাব। এ আমি কিছুতেই বিশ্বাস করি না। এই বনের মধ্যে তোকে রেখে ওই প্রাসাদে আমি কিছুতেই ফিরে যেতে পারি না রে ইরা। কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই পিতা। যে চরম অভিশাপে অভিশপ্ত হয়েছি তার থেকে এই ভৈরব নগরকে রক্ষা করতে গেলে এছাড়া আর কোনো উপায় নেই পিতা। আজ যে তোর জন্মদিন রে মা, আজকের দিনে তোকে তো আমি এমন শাস্তি পেতে দিতে পারি না। চল তুই আমার সাথে, একবার চোখ মেলে তাকা রে মা। না পিতা, এমন আদেশ দেবেন না আপনি। সব যে পুরো নষ্ট হয়ে যাবে। হতেই পারে না, একবারটি তুই তাকা।
বুঝেছি মা, আমি বুঝেছি। তোকে আর তাকাতে হবে না। এই কাপড় দিয়ে তোর চোখ বাঁধা থাক, কিন্তু তুই চল আমার সাথে ওই প্রাসাদে। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও সেপাইরা সেই ঋষিবরের সাক্ষাৎ পায়নি মহারাজ। কি করবেন, কিছু ভেবেছেন আপনি? হ্যাঁ, একটা পথ দেখতে পাচ্ছি। কোন পথ মহারাজ? আমার বন্ধু বাঁটুল। একবার বাঁটুলকে এখানে নিয়ে এসো মন্ত্রী, একটা শেষ চেষ্টা করে দেখি। ঠিক ঠিক বলেছেন মহারাজ, আমি এখনই ওনাকে খবর পাঠাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলছি। সে কি, কবে হলো? আপনি মহারাজকে বলুন কোনো চিন্তা নেই, আমি আসছি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কে গো বাটুলদা? আর তুমি মহারাজ বললে কেন? রেডি হয়ে নে, আজ রাতের ট্রেনেই বেরোতে হবে। রাজা রানীর ঘটনা চোখের সামনেই এবার দেখতে পাবি। কোথায় বাটুলদা? ভৈরব নগর। অবিশ্বাস্য, আমি তো ভাবতেই পারছি না। কিন্তু এমনটাই হয়েছে বাঁটুল। এবার আপনিই বলুন মহারাজ, আমি কি করতে পারি? আমি জানি না বাঁটুল, শুধু আমি জানি এইটুকু যে আমার এই একমাত্র কন্যার দৃষ্টি তুমিই ফিরিয়ে দিতে পারবে। মহারাজ, না আমার অভিশাপ দেবার ক্ষমতা আছে, না আমার কারোকে অভিশাপ থেকে মুক্ত করার ক্ষমতা আছে। তবে আমার মনে হয় এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলতে পারেন সেই ঋষি। ঠিক তাই, কিন্তু ওই ঋষিকে আমার কোনো সেপাই খুঁজে পায়নি। আমি বরং আগে ওই ঋষিকেই খোঁজার চেষ্টা করি, তারপর দেখা যাক। মনে রেখো বাঁটুল, ওই ঋষি কিন্তু তপস্যা করে মাটির নিচে, পাতালে। বাঁটুল, আমার ইরাবতীর দৃষ্টি ফিরিয়ে দাও বাঁটুল, ফিরিয়ে দাও তুমি বাঁটুল, তুমি আমার ইরাবতী মার দৃষ্টি ফিরিয়ে দাও। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, ঋষি কেন কোনো প্রাণীরই দেখা পেলাম না। এত বড় জঙ্গলের কোথায় সেই ঋষি? মাটির নিচে না উপরে, কিছুই তো বুঝতে পারছি না। আরে, একটা কেমন যেন শব্দ শুনতে পাচ্ছি। ভালো করে শুনি তো। এটা কোনো পাথরের শব্দ মনে হচ্ছে। এই ডান দিক থেকেই তো আসছে মনে হয়। পাথর কি আর একা একা শব্দ করবে? নিশ্চয়ই ওখানে কেউ আছে। যাই তো এগিয়ে। আরে, শব্দটা তো ক্রমশ বাড়ছে, মানে আমি ঠিক পথেই এগোচ্ছি। হ্যাঁ, ওটা কি? কি এই পাথরটা আপনা আপনি কাঁপছে কেন? দেখি তো এটা সরিয়ে। কে তুই? তুই তো কোনো সাধারণ মানুষ নস, এ তো অসাধারণ ক্ষমতা। কে তুই? আমি বাটুল, আর আপনি নিশ্চয়ই সেই ঋষি যার অভিশাপে রাজকুমারী ইরাবতীর দৃষ্টি আগুনে পরিণত হয়েছে। কিসের রাজকুমারী? কে রাজকুমারী? এই ভৈরব নগরের রাজা আমি হলাম রাজা ভৈরনাথ। তাহলে রাজকন্যা ইরাবতীকে তার পিতা প্রতাপচন্দ্রই বা কে? এই প্রশ্ন তুই আমাকে না করে তাদের গিয়ে কর, তাহলেই জানতে পারবি আমি কে। কি বললে তুমি? ভৈরনাথ?
আপনি কি চেনেন তাকে? তুমি সেই ভৈরনাথকে কি করে চিনলে? আমি যে তাঁর অপেক্ষায় বছরের পর বছর কাটিয়েছি। আমাকে একটু খুলে বলবেন মহারাজ, কি সেই ঘটনা? আজ থেকে প্রায় 30 বছর আগে আমি ছিলাম রাজা ভৈরনাথের প্রাণের বন্ধু। রাজার পিতা মাতা পরিবার পরিজন কেউ ছিল না। নিজের চেষ্টায় এই বিশাল নগর তৈরি করেছিলেন তিনি। ওনার নামেই এই নগর আজও ভৈরবনগর নামে পরিচিত। বাঁটুল, বাঁটুল, আমাকে নিয়ে চলো সেই মুনিবরের কাছে। আমি ওখানে যেতে চাই। চলুন মহারাজ। তাহলে আজ তিনি কেন এভাবে এই বেশে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন? আমি যে প্রাসাদে আজ থাকছি সেই প্রাসাদ অনেক আশা নিয়ে তৈরি করেছিলেন মহারাজ ভৈরনাথ। কিন্তু সেই প্রাসাদে প্রবেশের পূর্বে তিনি তার ইষ্ট দেবতা পাতাল ভৈরবের আশীর্বাদ লাভ করতে চাইলেন, আর সেই উদ্দেশ্যে উনি যাত্রা শুরু করলেন। এরপর বছরের পর বছর কেটে গেল, উনি ফিরে এলেন না। না, আমি প্রাসাদে ফিরে এসেছিলাম। দেখলাম তুমি প্রবল প্রতিপত্তির সাথে এই নগরের রাজা হয়ে সিংহাসনে বসেছ। আমি বুঝলাম এখানে আমার আর কোনো জায়গা নেই, তাই এই জঙ্গলেই আমার ইষ্ট দেবতার আরাধনা করে চলেছি। না মহারাজ, না, আপনার স্থান এখনো একই জায়গায় আছে মহারাজ। একবার যদি আমি জানতে পারতাম আপনার আসার সংবাদ, এক নিমেষে ওই সিংহাসন ছেড়ে চলে আসতে পারতাম। এখনো আমি সেই সিংহাসন ত্যাগ করতে প্রস্তুত মহারাজ। কিন্তু হে মুনিবর, আপনি বলুন কেন আপনার এত বছর সময় লাগলো ফিরতে? কোথায় ছিলেন আপনি? আমার ইষ্ট দেবতা পাতাল ভৈরবের আশীর্বাদ লাভের জন্য এই জঙ্গলে এসে ধ্যান করতে শুরু করলাম। কিন্তু আমারই দুর্ভাগ্য, পাতাল ভৈরবকে খুঁজতে খুঁজতে 10-10টা বছর কেটে গেল। তারপর তার আশীর্বাদ লাভ করে যখন প্রাসাদে ফিরলাম, দেখলাম তুমি রাজা হয়ে রাজ্য শাসন করছো। রাগে দুঃখে আমি আবার এই জঙ্গলে ফিরে এসে পাতাল ভৈরবের তপস্যা শুরু করি। তার তপস্যা করেই আমি শান্তি পাই। মহারাজ, চলুন আপনি আপনার প্রাসাদে। ওই প্রাসাদ আপনার অপেক্ষায় এখনো বসে আছে। না প্রতাপ, তার হয় না। আমি আমার ইষ্ট দেবতার সাথে এই গভীর জঙ্গলে স্বাচ্ছন্দ্যে আছি। তুমি ভৈরব নগরকে রক্ষা করো। কিন্তু এখন যে আমি নিঃস্ব, আমি কি পারবো সেই গুরু দায়িত্ব পালন করতে? কেন? আপনার অভিশাপে আমার একমাত্র কন্যা যে আজ দৃষ্টিহীন। আপনি ফিরিয়ে নিন সেই অভিশাপ, মুক্ত করুন তাকে। এটি অসম্ভব। আমি যাকে অভিশাপ দিয়েছি সে তো সেই অভিশাপ থেকে কিছুতেই মুক্ত হতে পারবে না। না 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 মহারাজ, এ যে হতে পারে না। আমি যে সইতে পারবো না এটা। আজই যে আমার ইরা মায়ের জন্মদিন। আমি কিভাবে গিয়ে দাঁড়াবো তার সামনে? ঈশ্বর, আমি কি সর্বনাশ করলাম! দেখুন মুনিবর, কিছুই কি উপায় নেই আর? আছে, একটা উপায় আছে, কিন্তু সে যে বড় কঠিন। কি সেই উপায়? হ্যাঁ হ্যাঁ, বলুন মুনিবর, কি সেই উপায়? আমার ইষ্ট দেবতার কাছে যদি আমি আবার যেতে পারি, তবে উনি আমাকে ইরাবতীর অভিশাপ মুক্ত হবার উপায় বলে দিতে পারবেন। কিন্তু সেখানে পৌঁছতে যে কত বছর আবার লাগবে আমি জানি না। যদি আপনাকে সেই পাতালপুরীতে খুব দ্রুত পৌঁছে দিতে পারি? তুমি পারবে নিয়ে যেতে? কিন্তু কিভাবে? 10 বছরের পথ তুমি এক মুহূর্তে অতিক্রম করতে পারবে কিভাবে? মাটির বহু বহু গভীরে থাকেন পাতাল ভৈরব। দেখুন তবে, বাচ্চু, বিচ্ছু, তোরা সরে যা। আমি আমার শক্তি দিয়ে 10 বছরের পথ এক মুহূর্তে অতিক্রম করতে পারবো। তাই আমি বাটুল, আমার শক্তি সব পারে। বাটুলদা!
এই যাস তোরা। আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন প্রভু। প্রভু, আমাকে পথ দেখান। আমার অভিশাপে অভিশপ্ত হয়েছে রাজকন্যা ইরাবতী। তার দৃষ্টি ফিরিয়ে আনার কোনো উপায় যে আমার জানা নেই। বলে দিন প্রভু, কি উপায়? আমি আপনার শক্তির ভুল প্রয়োগ করেছি। একটা উপায় আছে, আছে কিন্তু বড় কঠিন সে পথ। আপনি দয়া করে বলুন কি উপায়? আমি এখনই প্রস্তর মূর্তিতে পরিণত হব, আর আমার সেই প্রস্তর মূর্তিকে এখান থেকে নিয়ে গিয়ে ওই রাজপ্রাসাদের দেবালয়ে প্রতিষ্ঠা করতে হবে। তারপর রাজকন্যা আমার ওই পাথরের মূর্তির উপর দৃষ্টিপাত করলে তবেই সে ফিরে পাবে তার দৃষ্টি। মাটির উপরে ওঠার পথ আছে সামনে, ওই পথ দিয়ে গেলেই তোমরা পৌঁছে যাবে প্রাসাদে। পাতাল ভৈরবকে তোলা যে অসম্ভব। আপনারা নিশ্চিন্ত হন, এই বাটুলের পক্ষে সব সম্ভব। বাটুল, তোমার তুলনা তুমি নিজেই। এই অসাধ্য সাধন তোমার জন্যই সম্ভব হলো। সত্যি, তোমাকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি। যে সমস্যার সমাধানের জন্য এত পরিশ্রম, সেই সমস্যার সমাধান হলেই এই পরিশ্রম সার্থক হবে মহারাজ। রাজকন্যা ইরাবতীকে এখানে নিয়ে আসবার ব্যবস্থা করুন মহারাজ। নিশ্চয়ই। প্রভু আমাদের সহায়, আর কোনো বিপদ এই প্রাসাদে প্রবেশ করবে না। ইরাবতীর চোখের কাপড় খুলে দাও। না পিতা। কোনো চিন্তা নেই মা, এ স্বয়ং পাতাল ভৈরবের নির্দেশ। মা ইরাবতী, তুই পাতাল ভৈরবের মূর্তির দিকে তাকা এবার। এ কি করে হলো? আমার চোখ ঠিক হয়ে গেছে পিতা। আমি সবকিছু দেখতে পাচ্ছি, কোনো অঘটন ঘটছে না পিতা। তোর চোখ ঠিক হয়ে গেছে রে মা। হ্যাঁ পিতা। আমি যে এইটুকুই চেয়েছিলাম। শান্তি। এ কি? আপনি? ইরা মা, উনি কে বলতো? কে পিতা? উনি হলেন আমার বন্ধু মহারাজ ভৈরনাথ। প্রণাম করো ওনাকে। আমি এবার
আমার স্থানে ফিরতে চাই। সে কি, এই সিংহাসন তো আপনার মহারাজ। না প্রতাপ, এর ওপর আমার আর কোনো অধিকার নেই। এত বছর ধরে তুমিই কি রক্ষা করেছো, আগামী দিনে তুমিই রক্ষা করো। শুধু এই বাটুলকে তোমার সাথে রেখো। আমি বুঝেছি এই বাটুল থাকলে আমার সাধের ভৈরব নগরের ওপর কোনো বিপদ আসবে না। তোমরা সবাই বাটুলের জয়ধ্বনি করো। না, সকলে আপনারা ভৈরব নগরের জয়গান করুন। তাই তো আমাদের বাটুল দা গ্রেট। এখানে এসে আমার এক নতুন অভিজ্ঞতা হলো, এ আমি কোনো দিন ভুলবো না। তোমরা কি বলো, তাই না? কিরে বিচ্ছু, পরীক্ষা তো সে দরজায় ধাক্কা দিচ্ছে, আর তুই কিনা ঘরে বসে গল্পের বই পড়ছিস। পড়ার সময় বেশি কথা বলিস না তো, তোর জন্য আমার গল্প পড়াটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যা, কোন পাতাটা যে পড়ছিলাম। তোর আর 1 মাস বাদে পরীক্ষা, আর তুই পড়াশোনা না করে এইসব করছিস। বাটুলদা জানলে তোর কি হবে একবার ভেবে দেখেছিস? কিচ্ছু হবে না রে বাচ্চু, আমি বাটুলদার সাথে কথা বলে নিয়েছি। বাটুলদা বলেছে শুধু আমার পরীক্ষার রেজাল্টটা দেখে নেবে, আমি পড়লাম কিনা সেটা বড় কথা নয়। আচ্ছা জ্বালাতুন তো। আচ্ছা বিচ্ছু, তুই না পড়লে পাশ করবি কি করে বল ভাই? দাঁড়া, তোকে একটা গোপন কথা বলছি। এই দেখ, এটা আমাকে পাথর বাবা দিয়েছে। আমাদের পাড়ার বিলু আছে না, বিলুর ঠাকুমার কাছে ওনার গুরুদেব পাথর বাবা এসেছেন। এই দেখ, এটা আমাকে ওই পাথর বাবা দিয়েছেন। আর বাবা বলেছেন এটার সঙ্গে থাকলে আমার পাস করা কেউ আটকাতে পারবে না। তুই একবার ভেবে দেখ বিচ্ছু, তুই এই পাথরটা পড়েও পাশ করিসনি, আর বাটুলদার 5 আঙুলের ছাপ তো সারা পিঠে ভর্তি। একবার ভেবে দেখেছিস বিচ্ছু, পাথর বাবা কিন্তু সেই সময় তোকে একবারের জন্য বাঁচাতে আসবেন না। তুই ভাবলে কি করে আমার এই পাথরটা কাজ করবে না? হিংসুটে পাথর বাবা বলেছেন পরীক্ষার আগে আমি শুধু বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার উপর এই পাথরটা একটু ঘষে নেব, ব্যাস বইয়ের লেখাগুলো সব পাথরের গায়ে খোদাই হয়ে যাবে, কেউ দেখতেও পাবে না। তারপর পাথরটা পকেটে নিয়ে সোজা পরীক্ষার হলে চলে যাব। এইসব আজগুবি কথা রাখতো, যা গিয়ে পড়তে বস। কি সব আজগুবি কথা হচ্ছে শুনি? দেখো না বাটুলদা, বিচ্ছুর সামনে পরীক্ষা, আর ও কিনা কি সব পাথর টাথর নিয়ে বসে আছে। বলছে পাথর নিয়ে থাকলে নাকি ওকে আর পড়াশোনাই করতে হবে না। কি বিচ্ছু, পড়াশুনো না করে তুই পাথর নিয়ে বসে আছিস? না না না, যা, ওসব ছেড়ে এক্ষুনি পড়তে বস। না বাটুল্লা, পাথর বাবা বলেছেন। এইবার যাবি নাকি 82 কেজির একটা চাটি খাবি? এই যাচ্ছি। হ্যাঁ রে বাচ্চু, ওর মাথায় এইসব পাথরের বুদ্ধি এলো কোথা থেকে? জানি না গো বাটুলদা, বিলুর ঠাকুরমার গুরুদেব ওই পাথর বাবা ওকে এইসব পাথর দিয়েছেন। পাথর বলতে মনে পড়লো, সুন্দরগড় রাজবাড়িতে যে হিরেটা চুরি হয়েছিল ওটা কিন্তু এখনো পাওয়া যায়নি গো বাটুলদা। আজকেও দেখলাম খবরের কাগজে ওটা নিয়ে লিখেছে। না রে বাচ্চু, ওটা অনুসন্ধান করার জন্য মনে হচ্ছে আমারই ডাক পড়বে এবার। বাটুলদা, তুমি কি করে বুঝলে যে তোমারই ডাক পড়বে? বুঝতে হয় বুঝলি, বুঝতে হয়, না হলে কি আমি এমনি এমনি এত সমস্যার সমাধান করতে পারি? বাটুলদা, তোমাকে একজন খুঁজছে, বলছে সুন্দরগড় থেকে এসেছে। ঠিক আছে, যা, ওনাকে বাড়িতে নিয়ে আয়। বাটুল বাবু, আমরা ভীষণ বিপদে আছি। বাটুল বাবু, আপনি আমাদের বাঁচান। আমাদের রাজামশাই প্রায় 3 দিন না খেয়ে উপোস দিচ্ছে, শুধু জল ছাড়া উনি আর কিছু মুখেই তুলছেন না। আপনি শান্ত হয়ে বসুন, অনেক দূর থেকে এসেছেন। না বাটুল বাবু, বসার সময় আমার নেই, আপনি আমাদের উদ্ধার করুন। আচ্ছা, আপনি কি আমাকে হীরের রহস্য সমাধান করার কথা বলছেন? হ্যাঁ বাটুল বাবু, আমি কাল আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেব। আশা করি আপনাদের আসার কোনো অসুবিধে হবে না। আমাদের রাজামশাই বিশেষভাবে আপনার সাহায্য চাইছেন। আমার কয়েকটি শর্ত আছে, যেমন আমি যে ওখানে রহস্যের সমাধান করতে এসেছি সেটা কাউকে বলা যাবে না, আর আমার সাথে বাচ্চু আর বিচ্ছুও যাবে। আপনার সব শর্তে আমরা রাজি। আজ তাহলে আসি। আসুন।
রাজামশাইকে বলুন চিন্তা করতে না, আমি কালকেই যাচ্ছি। শেষ অবধি তাহলে একটু বুদ্ধিটাকে ঝালিয়ে নেওয়া যাবে। কি সুন্দর দেখ বাচ্চু রাস্তাটা, তার মানে রাজবাড়িটা কত সুন্দর হবে বল। তা তো হবেই, কিন্তু তোর তো সামনেই পরীক্ষা বিচ্ছু। বই নিয়েছিস তো? আমাদের হয়তো ওখানে কদিন থাকতে হতে পারে। ওহ, বললাম না আমার কাছে সেই পাথরটা আছে। ওহ, এই দেখ, পাথরটা আমার কাছে আসতেই আমরা কিন্তু সেই পাথরের সন্ধান মানে হীরের সন্ধানেই যাচ্ছি। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা বাটুলদা, রাজবাড়িটা খুব বড় না? সেটা গেলেই বুঝতে পারবি। বুঝলি বিচ্ছু, বাটুলদা মনে হয় এখান থেকেই রহস্যের সমাধান করার চেষ্টা করছে। কি বড় রাজবাড়ি বাচ্চু। আসুন আসুন আমার সঙ্গে, আপনার জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। হ্যাঁ, চলুন। বাটুল বাবু, আপনি এসে গেছেন, আমার আর কোনো চিন্তা নেই। আপনারা গিয়ে বিশ্রাম করুন, তারপর সব কথা হবে। যাও, ওনাদের থাকবার ব্যবস্থা করো, আর দেখো ওনাদের যাতে কোনো অসুবিধে না হয়। বাটুল বাবু, এটা আপনাদের থাকার জায়গা। আপনারা একটু বিশ্রাম নিন, আমি আপনাদের খাবার ব্যবস্থাটা করি। রাজবাড়ির খাবার রে বিচ্ছু, তার মানে চিকেন মাটন। উফ, কখন যে খাবো। সত্যি কখন যে খাবারটা দেবে কে জানে। তোরা একটু থামবি, শুধু খাই খাই করা। আচ্ছা বাটুলদা, যেখানে এত প্রহরী সেখানে হিরে চুরি হয় কি করে গো? সেটাই তো আমাকে ভাবাচ্ছে রে বাচ্চু। কোথা থেকে চুরি হয়েছে সেটা দেখা না পর্যন্ত কিছু ভাবা যাচ্ছে না। বাবু, আপনাদের খাবার রেডি। রাজামশাই আপনাদের জন্য অপেক্ষা করছেন। চলুন। বাটুল বাবু আসুন, আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি। আসুন বসুন, এবার তাহলে খাওয়া যাক। বাটুল্লা, কত খাওয়ার গো। বিচ্ছু, তুই এখানে খেতে এসেছিস, একদম চুপ করে খাবি বলছি। বাটুল বাবু, আমাদের এখানকার খাবারে কোনো অসুবিধে হচ্ছে না তো? জানি আপনি চিকেন রোস্ট খেতে বেশি পছন্দ করেন, কিন্তু একটা বিশেষ কারণে আমি নিরুপায়। আজ 1 সপ্তাহ হলো রাজবাড়িতে নিরামিষ পদ রান্না হচ্ছে। আসলে রাজকন্যা মানে আমার একমাত্র কন্যার প্রিয় সখীর জন্যই আমাদের সকলের এই নিরামিষ ভোজন। ওই সখীর স্বামী খুব অসুস্থ, তাই রাজকন্যা ব্রত রেখেছেন। যা, যা, নিরামিষ। ও তাই বুঝি। না না, কোনো অসুবিধে হচ্ছে না। আচ্ছা, হিরেটা যেখান থেকে চুরি হয়েছিল সেখানটা আমি একটু দেখতে চাই। আপনাদের খাওয়া শেষ হলেই আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি।
বাঁটুল বাবু, এইখানেই হিরেটা থাকতো, আর এই হিরেটা নকল হিরে। এটা আমাদের বংশের অনেক কিছু বহন করে নিয়ে আসছে। আচ্ছা, এত নিরাপদ জায়গা থেকে কিভাবে চুরি হয় সেটাই আমায় ভাবাচ্ছে। আপনি বলুন তো, আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এটা নকল? আমি এটা বুঝতে পারি ঠিক তার পরদিন প্রণাম করতে যাওয়ার সময়। এতদিন ধরে আমি হিরেটাকে দেখছি, সেদিন আমার কেমন সন্দেহ হলো। হিরেটার সেই দ্যুতি, সেই ঝলক কিছুই যেন নেই। জহুরকে দেখালাম, উনি বললেন হিরেটা নকল। চোর আসল হিরেটা চুরি করে নকল হিরে এখানে রেখে গেছে, যেন কেউ বুঝতে না পারে। বাঁটুল বাবু, আমাদের বাঁচান। এই হিরেটা না পেলে আমাদের রাজবংশের নাম যশ সব মাটিতে মিশে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমার মন বলছে হিরে এখনো রাজবাড়ির বাইরে বেরোয়নি। তার আগে বলুন তো, এই ঘরে আপনি ছাড়া আর কে কে আসে? এই ঘরের চাবি তো একমাত্র আমার কাছেই আছে। আমি ছাড়া আর কেউ ঢুকতেই পারবে না। আপনি আরেকটু ভেবে বলুন, আর কে কে আসে? ও হ্যাঁ, আমার মেয়ে, মানে এই রাজ্যের রাজকন্যা। আচ্ছা, রাজকন্যা কেন এখানে আসে? আসলে রাজসভাতে যাওয়ার আগে আমাদের বংশে হিরেটাকে প্রণাম করে যাওয়াটাই আমাদের রীতি। আর রাজকন্যা ছোট থেকেই আমার সাথে আসতো, আর এখনো আসে। আচ্ছা, ফেরবার সময় কি আপনারা একসাথেই ঘর থেকে বের হন? সবসময় আমরা আসি একসাথে, কিন্তু রাজসভায় 1 মাস যাবত একটু বেশি কাজের জন্য তাড়াতাড়ি প্রণাম সেরে বেরিয়ে যাই। আর মেয়ে পুজো দেওয়া হলে ও চাবি দিয়ে পরে রাজসভায় ঢোকে। তার মানে এই ঘরে আপনি বেরিয়ে যাওয়ার পর রাজকন্যা থাকে। আমি রাজকন্যার সাথে একবার দেখা করতে চাই। ঠিক আছে, তাই হবে। তুমি কি আমার মেয়েকে সন্দেহ করছো বাঁটুল? আপনাকে রাজামশাই এক্ষুনি ওনার ঘরে দেখা করতে বলেছেন। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। বাবা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ইনি বাঁটুল, আমার বিশেষ বন্ধু। তোমাকে বাঁটুল বাবু কিছু প্রশ্ন করতে চান। আচ্ছা, আপনি যখন পুজো করেন তখন কি আপনার সাথে আর কেউ থাকে? হ্যাঁ, আমার একজন দাসী, মানে আমার যে দেখাশোনা করে, সে সঙ্গে আসে। হ্যাঁ বাঁটুল, এ কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সে কেন আসে? ও ফুলের ডালা সঙ্গে নিয়ে আসে, আর ও আমার খুব ভালো বন্ধু। আর কেউ? একটু ভেবে বলুন রাজকন্যা। না, আর কেউ আসে না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। রাজামশাই, এবার আপনি একটু ভেবে বলুন কাকে কাকে আপনার সন্দেহ হয়। আসলে সবাই তো আমার পুরনো লোক, আর এত সুরক্ষিত জায়গা থেকে চুরি করা সম্ভবই নয়। ঘরের দরজা জানালা সব বন্ধ ছিল, কিছু না ভেঙে এত কড়া পাহারা এড়িয়ে চোর ভেতরে ঢুকলো কেমন করে, সেটাই তো আমি বুঝতে পারছি না। না, সেটা বোঝার জন্য তো আমি আছি। বাঁটুলদা আসুক, এলেই সমস্ত ঘটনা জানাতে হবে রে বিচ্ছু। কি জানাতে হবে রে বাচ্চু? জানো তো বাঁটুলদা, একটা মেয়ে না আমাদের ঘরের দিকে বারবার তাকাচ্ছিল গো। মেয়েটা কি ঘুমটা দিয়েছিল? হ্যাঁ বাঁটুলদা, তুমি কি করে জানলে? এটা ধরে নে আমার 6th সেন্স। আমাদের ভাগ্যটাই খারাপ। এমন সময় আসলাম যে রাজকন্যা ব্রত করছেন নিরামিষ খাবেন বলে, তা আবার সকলে মিলে। বিচ্ছু চুপ কর। বিচ্ছু, তুই কি এখানে খেতে এসেছিস? সব জায়গাতেই একই রকম। আমি খুবই দুঃখিত। আমি তো বলেছি আপনাদের, আমার মেয়ের শখের স্বামীর খুব শরীর খারাপ, তাই আমার মেয়ে 1 মাস নিরামিষ খাবার ব্রত রেখেছে। তাই আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনার প্রিয় চিকেন রোস্ট আমি আপনাকে খাওয়াতে পারছি না। বাচ্চা দুটোরও তো খুবই অসুবিধে হচ্ছে। আরে না না, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। বুঝতে পেরেছি বাটুল বাবু, আপনাদের নিরামিষ খেতে খুব অসুবিধে হচ্ছে, কিন্তু আমিও নিরুপায়। এই যে ওর স্বামী খুব অসুস্থ। আপনি এত উতলা হবেন না, আমরা এখানে খেতে আসিনি। আমরা এসেছি রহস্যের সমাধান করতে। তুমি দাঁড়িয়ে কেন? যাও।
আচ্ছা বাটুলদা, তুমি চোর হিসেবে সন্দেহ কাকে কাকে করছো? এখনো পর্যন্ত কেউই সন্দেহের বাইরে নয়। তা অবশ্য ঠিক, কিন্তু বাটুলদা, তুমি লক্ষ্য করেছো সেই মেয়েটা আজও আমাদের কথা শুনতে খাবার দেবার নাম করে আমাদের কাছে এসেছিল গো? দেখেছি। ও যেন আমাদের কথাবার্তা শুনতে একটু বেশি আগ্রহী ছিল। আচ্ছা ছাড়ো, আগে বলো তো সন্দেহ কাকে কাকে করছো? রাজা চুরি করবেন না, রাজকন্যারও চুরি করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। সখী চুরি করতে পারবে না, কারণ সেই সময় রাজকন্যা থাকে। তাহলে চুরিটা করলো কে? আচ্ছা বাটুল্লা, তাহলে কি বাইরে থেকে কেউ এসে চুরি করেছে? সেটা সম্ভব নয়। এর মধ্যে গভীর রহস্য আছে রে, গভীর রহস্য। চল আজ ঘুমিয়ে পড়ি, কাল দেখা যাবে। স্ট্রেঞ্জ, এত রাতে মুরগিকে খেতে দিচ্ছে, তাও এত মুরগির মধ্যে একটি মাত্র মুরগিকেই। কিরে, এত সকাল সকাল প্রণাম করছিস, কি ব্যাপার বলতো? আসলে রানের হিরেটা চুরি গেছে তো, আমার পাথরটাও যাতে কেউ না নিতে পারে, তাই আগে ভাগে আমি পাথর বাবাকে প্রণাম করে নিচ্ছি। ও আচ্ছা, বেচু আর একবার প্রণাম করতে দেখি। আর একবার। তার মানে প্রণাম করতে গেলে চোখ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। এটাই আমার মাথায় কেন এতদিন আসেনি। ইউরেকা, আমি পেয়ে গেছি। কি পেয়েছো বাটুলদা? চল রাজসভায়, তাহলেই সব জানতে পারবি। আজ আপনাকে আমার একটা অনুরোধ রাখতেই হবে। আরে কি অনুরোধ সেটা বলবেন তো? আপনার যে মুরগির ফার্ম আছে সেটা আপনি বলেননি তো? মানে সেটার সাথে এই হিরে চুরির কি সম্পর্ক? আছে আছে, আগে আপনি আমায় আপনার মুরগির ফার্মে নিয়ে চলুন। আমি এই মুরগিটাকে খেতে চাই, আর অতিথি ভগবান, আপনি সেটা নিশ্চয়ই মানেন, তাই অতিথির কথা আপনাকে ফেললে চলবে না। না বাবা, এটা কখনোই হতে পারে না। আমি আমার সখীর জন্য ব্রত রেখেছি, আর সেই ব্রতকে না ভাঙতে হবে। কিন্তু অতিথি যে নারায়ণ, তাই আমার কথা তো আপনাকে মানতেই হবে। বন্দি করো ওকে। কি এসব কি? বাবা, ও যে আমার খুব প্রিয় সখী। আর তাই সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ও আপনাদের হিরেটা চুরি করে এই মুরগির পেটে লুকিয়ে রেখেছে। কি তাই না? মুরগিটাকে কাটলেই বোঝা যাবে আমি ঠিক কিনা। আচ্ছা বাটুল বাবু, আপনি কি করে রহস্যের সমাধান করলেন? আমার তো কিছুই মাথায় ঢুকলো না। রাজা মশাই আর রাজকন্যা যখন প্রণামের জন্য ওই ঘরে ঢোকে, তখন সখীও ওই ঘরে ঢোকে। রাজা মশাই বেরিয়ে যাওয়ার পর রাজকন্যা যখন প্রণাম করছিলেন, তখন নিয়ম মতোই তার চোখ বন্ধ
তবে উঠি। অনেকদিন পর বেশ একটা জম্পেস খাওয়া হলো, কি বলো বাটুলদা? রাজামশাই, এবার আমাদের যাওয়ার বন্দোবস্ত করুন। হ্যাঁ, নিশ্চয়ই। বাটুল বাবু, আমি সত্যিই আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম। ধন্যবাদ। আপনাদের উপকার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। উফ বাটুলা, সত্যিই তোমার জবাব নেই গো। সবকিছু ছেড়ে শেষ পর্যন্ত একটা মুরগিকে সন্দেহ করলে। ওরে, রহস্যের সমাধান করতে হলে সব সময় চোখ কান খোলা রাখতে হয়। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি তাই না? হা 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 হা।